একটি বিশেষ ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিজেদের লেখা কোনো গল্প আমাদের অডিও স্টোরির জন্য পাঠাতে চান, তারা ওয়ার্ড ফাইল কিংবা মেল বডিতে টাইপ করে পাঠিয়ে দিতে পারেন গল্প ক্যাফে originals@gmail.com-এ। ভৌতিক, অলৌকিক, তন্ত্রমন্ত্র বা কালা জাদু, গোয়েন্দা, রহস্য, লাভক্রাফট, সামাজিক বা কল্পবিজ্ঞান যে কোনো বিষয়ের উপর আপনারা লেখা পাঠাতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে মেল অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। তবে অবশ্যই গল্পের সাথে লেখকের নাম, লেখক পরিচিতি ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর মেল বডির সাবজেক্টে লিখবেন গল্প। আপনার গল্প যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আপনার বা আমাদের কারোর সাথে ঘটে যাওয়া অলৌকিক বা ভৌতিক কিছু সত্যি ঘটনা, আপনার জানা যদি এই রকম কোনো অভিজ্ঞতার ঘটনা থাকে তাহলে আপনিও লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা আপনার সেই অভিজ্ঞতার কথা শোনাবো আমাদের চ্যানেলে। যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা বা আপনার কোনো চেনা পরিচিতের মুখে শোনা সত্যি ঘটনা আমাদের কাছে পাঠাতে চান, তাহলেও আপনার সেই ঘটনা লিখে আমাদের মেল করতে পারেন গল্প ক্যাফে originals@gmail.com-এ। শুধু মেল বডির সাবজেক্টে লিখবেন সত্যি ঘটনা। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, গল্প ক্যাফের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অজানাকে জানা বা অধরা ধরার নেশায় মানুষ অনেক কিছুই জেনেছে ও পেয়েছে, কিন্তু আজও মহাকাশ ও মহাসমুদ্রে এমন অনেক কিছু আছে যা মানুষের জ্ঞানের পরিধির বাইরে। হয়তো সেই অজানাকে জানতে গিয়েই মানুষ কখনো সম্মুখীন হয়ে পড়ে ভয়ঙ্কর কিছুর। এইরকমই একটি অজানাকে জানার গল্প নিয়ে আজ আমরা গল্প ক্যাফে হাজির হলাম আপনাদের সামনে। ডক্টর ঐশিক মজুমদারের কলমে অতলের আতঙ্ক। ডক্টর ঐশিক মজুমদার, জন্ম কলকাতায় 15ই মার্চ 1976। ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার দমদম অঞ্চলে। পরবর্তীকালে তিনি দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা। পেশায় চিকিৎসক। কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা। বর্তমানে নিজস্ব প্র্যাকটিস। ছোটবেলা থেকেই সাহিত্যে অনুরাগ। কিশোর বয়স থেকে ফিকশন সাহিত্য। একটা সময় থেকে ভালো লাগতে থাকে দেশি ও বিদেশি ভৌতিক, অলৌকিক ও কল্পবিজ্ঞান জড়ের রচনা। পাঠক থেকে সেই অর্থে লেখকে উত্তরণ 2019 সালের মাঝামাঝি। এই সময় থেকেই বিভিন্ন ফেসবুক সাহিত্য গোষ্ঠীতে যুক্ত হওয়া। প্রথমে শখ করে লেখা, পরে বিভিন্ন বিচিত্র ইভেন্টে আকৃষ্ট হয়ে যোগদান। অনেক ক্ষেত্রেই স্বীকৃতি ও পুরস্কার। তবে পাঠক হিসেবে যেমন, লেখক হিসেবেও তেমনই প্রিয় সেই জঁর সাহিত্য, ভৌতিক, অলৌকিক ও কল্পবিজ্ঞান। অদ্যাবধি প্রকাশিত বই দুটি পালক প্রকাশনী থেকে ভীরুদের জন্যে নয় এবং সপিজেন প্রকাশনী থেকে এক বই শিহরণ। শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে। বোটের কেবিনে বসে কাচের জানালা দিয়ে চারিদিকে চোখ বুলিয়ে নিল বিল জেনকিন্স। নয়নাভিরাম দৃশ্য। যত দূর চোখ যায় শুধু নীল আর নীল। প্রশান্ত মহাসাগরের নিস্তরঙ্গ জলরাশি সুদূর দিকচক্রবালে গিয়ে লীন হয়ে গেছে
মধ্যাহ্নের রৌদ্রকরোজ্জ্বল নীলাভ আকাশের সাথে। জলের ওপর আলোর ঝিলিবিলি। বিল ডিপসি ফরচুন নামে এই যন্ত্রচালিত ফিশিং বোটের মালিক। খুব যে বড় লোক বা কেউ কেটা তা অবশ্য নয়। প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তে মারিয়ানা আইল্যান্ডস নামে 15টি আগ্নেয় দ্বীপের যে আর্কিপেলাগো বা দ্বীপপুঞ্জ রয়েছে, তাদের মধ্যে সব থেকে দক্ষিণের এবং সবচেয়ে বড় দ্বীপটি হল গুয়াম। বিল সেই গুয়ামের এক সাধারণ মধ্যবিত্ত আমেরিকান। মারিয়ানা দ্বীপপুঞ্জের ইতিহাস একেবারে জমজমাট। ম্যাগেলানের নেতৃত্বে স্প্যানিশ অভিযাত্রী দল এই দ্বীপপুঞ্জ আবিষ্কার তথা পলিনেশীয় আদিবাসীদের কাছ থেকে আত্মসাৎ করে। স্পেনের রানী মারিয়ানার নামেই এর নামকরণ। হাত বদল হয়ে যায় আমেরিকার হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুয়াম দখল করে জাপান। আমেরিকা কর্তৃক পুনরুদ্ধার 1944-এ। তারপর থেকে মারিয়ানা দ্বীপপুঞ্জ আমেরিকারই শাসনাধীন। প্রধান দ্বীপ অবশ্যই দক্ষিণের গুয়াম। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব প্রান্তে থাকায় গুয়ামের বাসিন্দারা জাঁক করে বলে আমেরিকার সূর্যোদয় হয় তাদের দ্বীপে। গুয়ামের জনসংখ্যার 1/3 ইংরেজিভাষী আমেরিকান। বিল তাদেরই একজন। ভোর রাতে তার বোট ছেড়েছে গুয়াম দ্বীপের পোর্ট আপরা বন্দর থেকে। পূব দিকে উজিয়ে এসেছে 200 কিলোমিটার। তারপর স্পেনীয় বংশোদ্ভূত ক্যাপ্টেন ফার্দিনান্দের নির্দেশে ইঞ্জিন বন্ধ করে এখানেই থিতু। এরকম বোটে আজকাল আধুনিক সোনার সিস্টেম থাকে। এই মুহূর্তে ফার্দিনান্দ তা চালু করতে ব্যস্ত। বোটের কাছাকাছি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীরতা অবধি সঞ্চরমান যে কোনো বস্তুর ছায়া ধরা পড়বে যন্ত্রের মনিটরে। বোটের 2 মাল্লা কাদাসি আর মাতাপাং স্থানীয় পলিনেশীয় উপজাতির মানুষ, গুয়ামে যারা শ্যামরো নামে পরিচিত। এই মুহূর্তে বোটের পেছনের 2 প্রান্তে আটকানো 2 অতিকায় ছিপের বড়শিতে জ্যান্ত মাছের টোপ গাঁথতে গাঁথতে এই দুজন উদ্গ্রীব দৃষ্টিতে তাকিয়ে জলের দিকে। যন্ত্র মানুষ উভয়েরই সন্ধানের বস্তু এক, টুনা। প্যাসিফিক ব্লুফিন টুনা। এই সামুদ্রিক মাছ দৈর্ঘ্যে 2 থেকে 3 মিটার এবং ওজনে 200 থেকে 400 কেজি অবধি হতে পারে। বাজারে বিকয় তেমনই চড়া দামে। সমুদ্রের এই রত্নের সন্ধানেই তাদের এতদূর আসা। এ অবধি মরশুম ভালো যায়নি, তাই উৎকণ্ঠিত বোটের মালিক থেকে মাল্লা। বিল জেনকিন্স একবার কম্পাসের দিকে তাকালো। হিসেবে ভুল না হলে তারা এই মুহূর্তে ভাসছে প্রশান্ত মহাসাগরের গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চের ওপর। এখানে জলযানের চলাচল কম, তাই টুনা পাওয়ার সম্ভাবনা বেশি। এখন ঈশ্বরের অনুগ্রহ থাকলেই। মাছ। ফার্দিনান্দের অস্ফুট উল্লাসধ্বনিতে তার চিন্তার জাল ছিন্ন হলো। সচকিত হয়ে সে দেখল সোনারের মনিটরে জলের আন্দাজ 80 মিটার গভীরে সত্যি এক চলমান বিন্দু দ্রুত উঠে আসছে টোপ লক্ষ্য করে। একটু পরেই সকলের মুখে হাসি ফুটিয়ে কাদাসির ছিপের সুতোয় টান পড়ল। টোপ গিলেছে টুনা। মাছটা এখন লড়াই করবে। প্রথমেই সুতো গোটাতে গেলে সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। কাদাসি তাই সন্তর্পণে সুতো ছাড়তে লাগলো। মাছটা কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে একবার করে রণে ভঙ্গ দেবে, আর তখনই একটু একটু করে সুতো গোটাবে সে। মাতাপাং নিজের ছিপ ছেড়ে দড়ি লাগানো হারপুন হাতে তৈরি হলো। বোটের সামনে এসে পড়লেই এই হারপুনের মোক্ষম আঘাতে ঘায়েল হবে টুনা বাবাজি। তারপর তাকে টেনে বোটে তোলা জলবত্তরলং।
নিজের আসনে বসেই মনিটরে চোখ রেখেছিল বুড়ো ফার্দিনান্দ। হঠাৎ উত্তেজিত হয়ে সে বলে উঠল, আরে নিচ থেকে ওটা কি উঠে আসছে? আরেকটা মাছ? না না, এ মাছ কিভাবে এত বড় হবে? হাঙর নয় তো? উদ্বিগ্ন বিলের প্রশ্ন। শিকার করা টুনা খুবলে খেয়েছে হাঙর এমন উদাহরণ বিরল নয়। না, হাঙর নয়। সোনার দেখাচ্ছে সমুদ্রের কোন অতল গভীর থেকে উল্লম্বভাবে উঠে আসছে এক সুবিশাল বাহুর মতো বস্তু। তার শেষ দেখা যাচ্ছে না। একটু পরেই স্ক্রিন এলো আর একটা বাহু, তারপর আর একটা, একই রকম সুবৃহৎ, অন্তহীন। তিমিও তো এত বড় নয়, বিগড়লো নাকি যন্ত্রটা? বলল বিস্মিত ফার্দিনান্দ। ঝটপট তুলে ফেলো মাছটা। মাল্লাদের বলতে গেল বিল। তার মুখের কথা মুখেই রয়ে গেল। হঠাৎ প্রচন্ড এক হ্যাঁচকা টানে বেঁকে গেল ছিপ। প্রবল উত্তেজনায় ফার্দিনান্দ তখন উঠে দাঁড়িয়েছে। সোনার দেখাচ্ছে একটা অতিকায় বাহু কবজা করেছে টোপ গেলা টুনাকে। পরক্ষণেই মাঝখান থেকে প্যাকাটির মতো ভেঙে গেল কঠিন ইস্পাতের ছিপ। সুতোসহ অংশটা মুহূর্তে তলিয়ে গেল জলের নিচে। সবাই বিস্ফারিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে এমন সময় বিধাতার উদ্ধৃত অঙ্গুলির মতো লম্বভাবে সমুদ্রের উপর ভুস করে ভেসে উঠল কালচে লাল একটা সুবিশাল বাহু বা কর্ষিকা। ঝরঝর করে জল ঝরছে তার গায়ের অজস্র বৃত্তাকার চোষক থেকে। অক্টোপাস! এত বড়! সভয়ে একযোগে বলে উঠল বিল ও ফার্দিনান্দ। ঠিক তখনই উত্তেজনার বসে মারাত্মক ভুল করে বসলো মাতাপান। হাতের হারপুন চালিয়ে দিল সেই মহাকর্ষিকার উপর। যন্ত্রণার প্রবল আক্ষেপে থর থর করে কেঁপে উঠল কর্ষিকা। আন্দোলিত হয়ে উঠল সাগরের জল। তারপরেই বিপর্যয়। সমুদ্র পৃষ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আরো অনেকগুলো অতিকায় কর্ষিকা। লহমার ভেতর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ডিপসি ফরচুনকে। অবিশ্বাস ভরে বিল জেনকিন্স দেখল মাঝখান থেকে মরমর করে ভেঙে যাচ্ছে তার সাধের নৌকোর পাটাতন। জলে ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে তার চোখে পড়ল দুটো কর্ষিকার কবলে পড়ে শূন্যে ঝুলন্ত অবস্থায় ছটফট করছে ফার্দিনান্দ আর মাতাপাং। কাদাসি উধাও। ক্র্যাকেন? আপনি এখনো সেই গাঁজাখুরি গল্পে বিশ্বাস করেন নাকি? প্রবীণ জীববিজ্ঞানী পিটার ওয়েস্টকে প্রশ্ন করল বিস্মিত অর্পণ পাল। সে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে উজ্জ্বল ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষক। মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের একাংশ, যে অজ্ঞাত পরিচয় বিশালাকৃতি জলচর প্রাণীর উপদ্রবে গত 2 মাস থরহরি কম্পমান, সেই ভয়ঙ্করের খোঁজে মারিয়ানা ট্রেঞ্চের সুগভীর তলদেশ অবধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। সরকারের তরফ থেকে উজ্জ্বল ইনস্টিটিউটকে অনুরোধ জানানো হয়েছিল একজন ওশেনোলজিস্ট বা সমুদ্র বিশেষজ্ঞকে এই অভিযানে সামিল করতে। ইনস্টিটিউট কর্তৃপক্ষ অর্পণকে নির্বাচন করেছেন, কারণ বয়সে নবীন হলেও নিজের বিষয়ে সে ধুরন্ধর। গত পরশু গুয়াম পৌঁছে অভিযানের অন্যান্য সদস্যদের সাথে মিলিত হয়েছে অর্পণ। সে ছাড়া বিজ্ঞানী আর একজন, সামুদ্রিক জীববিশারদ প্রফেসর পিটার ওয়েস্ট। এছাড়া মার্কিন সাবমেরিন বাহিনীর অভিজ্ঞ 3 জন নাবিক। তাদের নেতৃত্বে পোরখাও সেনানায়ক কর্নেল জাস্টিন স্ট্র। সমুদ্রজল যাত্রার বিশেষ যানে সওয়ার হওয়ার কথা এই 6 জনেরই। অর্পণের প্রশ্নের উত্তরে পিটার মৃদু হাসলেন।
আসলে কি জানো পল, বয়স বাড়লে মানুষের অবিশ্বাস কমে আসে। তাছাড়া 3 বার সেই প্রাণী দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান প্রত্যেকবারেই একরকম, সেটা তো অস্বীকার করা যায় না। এই শক্তি অবশ্য অকাট্য। মনে মনে ভাবল অর্পণ। যে সমস্ত বিবরণ অদ্যাবধি হাতে এসেছে তার প্রত্যেকটিতে আকারে অবিশ্বাস্য হলেও প্রাণীটিকে অক্টোপাস বা স্কুইড বলেই মনে হয়েছে। সেজন্যই হয়তো পিটার লোককথার বিস্মিত প্রায় সাগর দানবের সাথে তুলনা করে তাকে ক্র্যাকেন সম্বোধন করছেন। আজ থেকে 2 মাস আগে ডিপ সি ফরচুন নামে এক মাছ ধরা নৌকোর মালিক তথা একমাত্র জীবিত নাবিককে একখণ্ড কাঠ অবলম্বন করে ভাসমান অবস্থায় উদ্ধার করে মার্কিন সেনাবাহিনীর প্যাট্রোল শিপ। ভীতি, খুদ পিপাসা ও শান্তির সম্মিলিত নিপীড়নে উন্মাদ প্রায় অবস্থাতেও সে কোনো মতে জানায় এক দৈত্যাকার অক্টোপাস বা স্কুইডের আক্রমণে ডুবেছে তার বোট। সেই প্রাণীর আকার আয়তন ধারণার অতীত। যদিও এই অঞ্চলে অমন কোনো প্রাণীর অস্তিত্বের কথা শ্রোতারা কেউই বিশ্বাস করেননি। এর দিন 20 পরে এই মারিয়ানা ট্রেঞ্চের ওপর থেকেই 22 জন নাবিক সহ এনভি ভার্জন নামে একখানা ছোটখাটো মালবাহী জাহাজ বেমালুম গায়েব হয়ে যায়। রেডিও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তে তার ক্যাপ্টেন আত্মস্বরে জানিয়েছিলেন, পারজানের কোনো নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি, মেলেনি তার ধ্বংসাবশেষ। তবুও কেউ কেউ মনে করেছিলেন সেই ক্যাপ্টেনের বিবরণ দৃষ্টিবিভ্রম অথবা উত্তপ্ত কল্পনার ফসল। তবে দিন 15 আগে আমেরিকার টহলদার ফ্রিগেট ইউএসএস কংগ্রেসের নাবিকদের বয়ান শুনে তারাও নড়ে চড়ে বসতে বাধ্য হন। জাপান ও আমেরিকার জলসীমা বরাবর টহলদারি সেরে ইউএসএস কংগ্রেস ফিরছিল পোর্ট আপনার নৌঘাঁটিতে। ফ্রিগেট যখন মারিয়ানা ট্রেঞ্চের ওপরে, তখনই হঠাৎ তার গতি রুদ্ধ হয়। হয়ার্ত নাবিকরা দেখে ইয়টের পশ্চাৎভাগ জড়িয়ে ধরেছে এক অতিকায় মাংসল কর্ষিকা। তবে সৈনিকদের স্নায়ু শক্ত, মুহূর্তে সামলে নিয়ে তারা মেশিনগান থেকে গুলি চালায় সেই কর্ষিকার ওপর। তাতেই আলগা হয় বজ্র আঁটুলি, মুক্তি পায় ফ্রিগেট। আর তখনই তার থেকে কিছুটা দূরে জলের ওপর ভেসে ওঠে সেই বিভীষিকা। নাবিকদের মতে সে এক অভাবনীয় আকৃতির অক্টোপাস। একটা বাহুর দৈর্ঘ্য কম করেও 50 মিটার। 300 ফুট রণতরী সেই সব বাহুর আস্ফালনে খেলনার মতোই চূর্ণ হয়ে যেত, যদি না তার অধিনায়ক সময় মতো কামানের মুখ ঘোরাতেন সেই জীবের দিকে। গোলাবর্ষণেও সে ঘায়েল হয়নি, তবে তার গতি কিছুটা শ্লথ হয়। সেই অবসরে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে আসে দ্রুতগামী ফ্রিগেট। এরপরেই গুয়ামের উদ্বিগ্ন সামরিক কর্তৃপক্ষ পেন্টাগনে রিপোর্ট করেন। সেখানে আলাপ আলোচনার পর আয়োজন করা হয় এই বিপজ্জনক অভিযানের। উদ্দেশ্য সমুদ্র দৈত্যের স্বরূপ নির্ণয় এবং সম্ভব হলে তার লীলা খেলা সাঙ্গ করা। ডিএসভি, ডিপ সাবমার্জেন্স ভেহিকল, বিশেষভাবে তৈরি এই ডুবোজাহাজ গভীর সমুদ্রের তলদেশে নেমে সেখানকার অকল্পনীয় চাপ সহ্য করে ঘোরাফেরায় সক্ষম। অবশ্য সমুদ্রের ওপরে একটা মাদারশিপ বা মূল জাহাজের সাথে সে সংযোগ রেখে চলে। ওই ভয়ানক প্রাণীর নিবাস যে সমুদ্রের অনেক গভীরে হতে পারে এ কথা মাথায় রেখেছিলেন সামরিক কর্তৃপক্ষ। তাই এরকমই এক ডিএসভি ট্রাইটন কর্পোরেশনের তৈরি লিমিটিং ফ্যাক্টর
এবং তার মাদারশিপ প্রেসার ড্রপকে এই বিশেষ অভিযানের জন্য বাছা হয়েছে। তাদের সহায়তার জন্য সমুদ্রের ওপরে থাকবে 5টি বাছাই করা মার্কিন যুদ্ধজাহাজ। এই নৌবহরের সঙ্গী হয়ে জলের নিচে ঘুরবে 2টি অত্যাধুনিক সাবমেরিন। গতকাল ছিল অভিযানের প্রথম দিন। কাল অবশ্য ডিএসভি ছিল মাদারশিপের সাথেই, তাকে কাজে লাগানো হয়নি। মারিয়ানা ট্রেঞ্চ উত্তর দক্ষিণে প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত। এর মধ্যে প্রায় 200 কিলোমিটার দৈর্ঘ্য এবং সমুদ্র খাতের 70 কিলোমিটার প্রস্থ চষে বেরিয়েছে গোটা বাহিনী, কারণ অদ্যাবধি জলদানব দেখা দিয়েছে এইটুকু অঞ্চলের ভেতরেই। কিন্তু কালকের চেষ্টা আদৌ ফলপ্রসূ হয়নি, টিকির দেখা মেলেনি সমুদ্র দৈত্যের। পিটার ওয়েস্টের মতে অবশ্য সেটাই স্বাভাবিক। অভিজ্ঞ মেরিন বায়োলজিস্ট কালকেই জানিয়েছিলেন, অমেরুদণ্ডী প্রাণী হলেও অক্টোপাস বুদ্ধিতে উন্নত, কাজেই এই প্রাণী যদি সত্যিই অক্টোপাস হয়, জলস্তরের কম্পন থেকে বুঝে নেবে শত্রুর সংখ্যা অনেক। যতই শক্তিশালী হোক, এই পরিস্থিতিতে সে গা ঢাকা দিয়ে থাকবে। একলা জাহাজ পেলেই তবে হামলা চালাবে। সুতরাং একে খুঁজে বার করতে হলে সমুদ্রের গভীরে নামা ছাড়া উপায় নেই। তার অনুমান সত্যি হয়েছে। আজ সকালে অভিযানের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট উইলিয়ামস হুকুম দিয়েছেন ডিএসভিকে নামাতে। সেজন্য কর্নেল স্ট্র সহ 6 অতলের অভিযাত্রী এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। তার ফাঁকেই 2 বিজ্ঞানীর এই বাক্যালাপ এবং পিটারের মুখে ক্র্যাকেনের উল্লেখ। ব্যাপারটা কি জানো পল? উপকথার ক্র্যাকেনের বাসভূমি কিন্তু উত্তর আটলান্টিকে, গ্রিনল্যান্ড নরওয়ের উপকূলে। ক্র্যাকেন কথাটাই এসেছে নর্স ভাষার ক্র্যাকি শব্দ থেকে, ইংরেজিতে যার অর্থ ক্রুকেট। আসলে আটলান্টিকের জায়ান্ট স্কুইডের বাহুর দৈর্ঘ্য 14-15 মিটার, কিন্তু সেই স্কুইড দেখে নাবিকদের মুখে একটু অতিরঞ্জন স্বাভাবিক। অনেকে মনে করেন ক্র্যাকেন সংক্রান্ত গুজবের এটাই কারণ, কিন্তু প্রশান্ত মহাসাগরে যে জায়ান্ট অক্টোপাস পাওয়া যায় তার বাহুর দৈর্ঘ্য মেরে কেটে 3-4 মিটার। ফলে এই অক্টোপাস দেখে কেউ এত বড় ভুল করবে না। অতএব যাকে দেখা গেছে সে সম্পূর্ণ নতুন এক অতিকায় প্রজাতির প্রাণী। উপকথা অনুসারে তাকে আমরা ক্র্যাকেন বলতেই পারি। মারিয়ানা খাতের গভীরতা স্থানভেদে 10 থেকে 11 কিলোমিটার। সমুদ্রের তলদেশে অর্থাৎ পৃথিবীর উপরিভাগের জলস্থলের নিচে আছে অতিকায় সব টেকটনিক প্লেট, যাদের ওপর মহাদেশগুলি অবস্থিত। মারিয়ানা খাত আসলে এরকম 2 টেকটনিক প্লেটের সংযোগস্থল। 17 কোটি বছরের পুরনো প্যাসিফিক প্লেট এখানে ধীরে ধীরে অপেক্ষাকৃত নবীন ও উঁচু মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, যাকে বলে সাবডাকশন। তলদেশের চাপ সমুদ্রপৃষ্ঠের চাপের তুলনায় 1100 গুণ বেশি। ডিএসভির ভেতরে কৃত্রিম উপায়ে ভূপৃষ্ঠের চাপ ও পরিবেশ বজায় রাখা হলেও নাবিকরা যন্ত্রটাকে নামাচ্ছেন ধীর গতিতে, সন্তর্পণে। তলদেশের জলচাপের কথা মাথায় রেখে জানে কোনো জানালা রাখা হয়নি। পরিবর্তে চারপাশের ভিডিও স্ক্রিনে ফুটে উঠছে ক্যামেরায় তোলা বাইরের দৃশ্য। সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে রাখতেই চলেছে 2 বিজ্ঞানীর কথোপকথন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার গভীরতা অবধি সূর্যের আলো পৌঁছয়। এর নাম সানলাইট জোন। টুনা সহ অধিকাংশ সামুদ্রিক মাছ থাকে এই স্তরে। এর নিচে আরো 800 মিটার ঝাপসা আলোর আভাস থাকে, তাকে বলে টুয়াইলাইট জোন। অক্টোপাস, ব্যারাকুডা, জেলিফিশের এখানেই বাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার নিচে নামলে শুরু হয় নিকষ অন্ধকার মিডনাইট জোনের। এখানে দেখা মেলে অ্যাংলার ফিশের মতো প্রাণীর, যারা
নিজেদের জৈব প্রভার আলোয় শিকারকে আকৃষ্ট করে। ডিএসভি মিডনাইট জোনে নামতেই তার চারদিকের অত্যুজ্জ্বল সার্চ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই আলোয় দেখা যাচ্ছে দূরত্ব বজায় রেখে বৃত্তাকারে ঘুরে পাহারা দিচ্ছে সঙ্গী সাবমেরিন দুটো। তবে ক্র্যাকেনের দেখা নেই। 5 কিলোমিটার গভীরে নামার পর বেতার তরঙ্গে মাদারশিপ থেকে লেফটেন্যান্ট উইলিয়ামসের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। জেন্টলম্যান, আমাদের সাবমেরিন কিন্তু এর নিচে তোমাদের এসকর্ট করতে পারবে না, সুতরাং খুব সাবধান, কোনো সমস্যা হলেই জানাবে। কর্নেল স্ট্রয়ের নির্দেশনায় আরো নিচে নামতে লাগলো নিঃসঙ্গ ডিএসভি। 7 কিলোমিটার। পিটার ওয়েস্টের গলা চিন্তিত শোনালো। এই গভীরতায় তো শুধুমাত্র ডাম্বো অক্টোপাস নামে একরকম পাখনাওয়ালা ছোট অক্টোপাস, বেন্তকোটো জেলিফিশ আর স্নেলফিশের দেখা মিলে। ক্র্যাকেন কি এখানে থাকবে? অর্পণ যানের মাল্টিবিম সোনারের সাহায্যে এই গভীরতায় সমুদ্র স্রোতের গতি প্রকৃতি নির্ণয় করে নাবিকদের জানাতে ব্যস্ত, তাই সে উত্তর দিতে পারল না। আর একটু পরে একটা মৃদু ঝাঁকুনির সাথে ডিএসভি সমুদ্রের তলদেশ স্পর্শ করল। অর্পণ স্ক্রিনে চোখ রেখে বুঝতে পারল তারা নেমেছে প্যাসিফিক প্লেটের ওপর। সামনে কিছু দূরে পাহাড়ের মতো উঁচু 1 কিলোমিটার খাড়া মারিয়ানা প্লেট, অর্থাৎ ওই পাহাড়ের গোড়াই হলো 2 প্লেটের সংযোগস্থল। কিন্তু কোথায় ক্র্যাকেন? না, তেমন কোনো প্রাণীরই তো দেখা পাওয়া যাচ্ছে না। আদৌ কি আছে? আছে বলেই আমার বিশ্বাস। এমভি বার্জানের ধ্বংসাবশেষই তার প্রমাণ। অর্পণ মাথা নেড়ে সায় দিল। গত 6 ঘন্টা ধরে ডিএসভি নিজস্ব ইঞ্জিনের সাহায্যে সমুদ্রতলের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা চষে বেরিয়েছে। ফরচুন নৌকোর কোনো চিহ্ন পাওয়া না গেলেও ভার্জিন জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। সেই ধ্বংসাবশেষ অদ্ভুতভাবে দুমড়ানো, যেন এক খণ্ড রাবারকে 2 হাতে ধরে মুচড়ে দিয়েছে কেউ। ভেতরে জীবিত কারুর থাকা সম্ভব নয়, তাই আপাতত উদ্ধার কার্যে এগোনো হয়নি। পিটার ওয়েস্টের মতে এ কাজ সত্যি কোনো অভাবনীয় আকৃতির অক্টোপাসের। কর্নেল স্ট্র সহমত নন। তার ধারণা ভার্জিন জাহাজের ওই বিকৃতির কারণ অন্য কিছু নয়, সমুদ্রতলে পতনের ধাক্কা এবং এখানকার পরস্পর বিরোধী স্রোতের অভিঘাত। পিটারের কথার উত্তরে এখন তিনি অসহিষ্ণুভাবে বললেন, থাকলে সে যাবেটা কোথায়? আমরা তো প্রতিটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজেছি। তাছাড়া আমাদের অক্সিজেন এখন রিজার্ভে চলে যাচ্ছে। ওপরে আমাদের এখন উঠতেই হবে, পরে হয়তো আবার। সুতরাং বেতারে লেফটেন্যান্ট উইলিয়ামসকে জানিয়ে ডিএসভির ধীর গতির উত্থান শুরু হলো। প্রথম অভিযান ব্যর্থ। এই অক্টোপাস কিন্তু আত্মগোপনে ওস্তাদ। পিটারকে গুম হয়ে থাকতে দেখে পরিস্থিতি হালকা করার চেষ্টায় লঘুস্বরে বলল অর্পণ, আমার এক বন্ধু অ্যাকোয়ারিয়ামে একটা অক্টোপাস পুষেছিল। সেটা পাথরের ঢিবির সাথে রং মিলিয়ে এমন লুকিয়ে থাকতো যে চলো। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ নিজের আসন ছেড়ে লাফিয়ে উঠলেন প্রবীণ বিজ্ঞানী। পাথর পাথর মানে পাহাড়, উফ কি নির্বোধ আমি। বলতে বলতে তিনি ছুটে গেলেন কর্নেল স্ট্রয়ের কাছে। কর্নেল কর্নেল ফিরে চলুন, বিরাট ভুল হয়ে গেছে। সেই প্রাণী যদি অক্টোপাস হয় তাহলে সমুদ্রের জমিতে তাকে খুঁজে লাভ নেই। সে ক্যামোফ্লেজ করে থাকবে পাথরের দেওয়ালের সাথে, অর্থাৎ পাহাড়ের মতো খাড়া মারিয়ানা প্লেটের গায়ে। ওখানেই খুঁজতে হবে। একটু ইতস্তত করার পর ওপর মহলের অনুমতি নিয়ে আবার যানকে নামাতে লাগলেন স্ট্র।
কিন্তু আবারও সতর্ক করে দিলেন, হাতে সময় কম, যা করবার করতে হবে অক্সিজেন ফুরোনোর আগেই। পিটারের নির্দেশে মারিয়ানা প্লেট থেকে প্রায় 100 মিটার দূরে যান স্থির হলো। সার্চ লাইটের তীব্র আলো ফেলা হলো সেই দেওয়ালে। তারপর ধীরে ধীরে তা সরানো হতে লাগলো দেওয়াল বরাবর। এই অঞ্চলে মহাসাগরের তলদেশে বালি কাদা নেই, নেই দূষণ, জল তাই স্ফটিক স্বচ্ছ। স্পষ্ট দেখা গেল দেওয়ালের প্রতিটি পাথুরে খাঁজ, প্রত্যেকটি গহ্বর। দেখা মিলল না শুধু ক্র্যাকেনের। স্ট্র প্রশ্ন করলেন, এবার টর্পেডো ছুড়ুন ওই খাড়া দেওয়ালের গায়ে। মানে পিটার দ্রুত তার পরিকল্পনা বুঝিয়ে বললেন, এমনিতে ডিএসভি সমরাস্ত্র বহনে অক্ষম, তবে এই অভিযানে আপৎকালীন ক্ষেত্রে আত্মরক্ষার দরকার হতে পারে ভেবে জানে দুটো স্বল্প পাল্লার টর্পেডো লাগানো হয়েছে। এখন পিটার চান সেই টর্পেডোর আঘাত হানা হোক মারিয়ানা প্লেটের খাড়া ঢালে। ক্র্যাকেন যদি সেখানে আত্মগোপন করে থাকে তাহলে সেই অভিঘাতে বিচলিত হয়ে সে বেরিয়ে আসতে পারে। কিছুক্ষণ ভেবে কর্নেল একটা টর্পেডো ছোঁড়ার নির্দেশ দিলেন। মনিটর স্ক্রিনে দেখা গেল জল কেটে এগিয়ে গিয়ে টর্পেডো আঘাত করলো সামনের দেওয়ালে। বিস্ফোরণের শব্দের চেয়েও বেশি অনুভব করা গেল তার আলোড়নটা। রুদ্ধশ্বাসে চেয়ে রইল সবাই। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বিস্ফোরণের রেশ মেলাতে না মেলাতেই নড়ে চড়ে উঠল ফাড়া পাত্র দেওয়ালের বিরাট একটা অংশ। অভিযাত্রীদের বিস্ফারিত দৃষ্টির সামনেই পাহাড় থেকে যেন আলগা হয়ে এলো আরেকটা পাহাড়। তারপর সুবিশাল 8টা বাহু প্রসারিত করে ভয়ঙ্কর সুন্দর এক অতিকায় ফুলের মতো ধেয়ে এলো তাদের দিকে। অস্ফুটে উচ্চারণ করলো অর্পণ। ধন্য প্রফেসর ওয়েস্ট। এর মধ্যেও তিনি বলে উঠলেন, আরে এ তো সেই ছোট্ট নিরীহ ডাম্বো অক্টোপাসের মতোই, কেবল বিশাল আর হিংস্র। দেখো, ডাম্বোর মতো এরও মাথার দুপাশে দুটো পাখনা, অন্য অক্টোপাসের যা থাকে না। সত্যিই তাই। অর্পণ দেখলো ওই প্রাণীর অতিকায় পিপের মতো মাথার সামনের দিকে, যেখান থেকে বেরিয়ে এসেছে কর্ষিকার গুচ্ছ, বিরাট দুটো জ্বলন্ত লাল চোখ। সেই দু চোখের দুপাশে দুটো পাখনা, সম্ভবত সাঁতার কাটার কাজে লাগে। ততক্ষণে কর্নেলের নির্দেশে প্রাণপণে ডিএসভিকে ওপরে তুলছে নাবিকরা, কিন্তু সেখানেও বিপত্তি। তাদের উদ্দেশ্য টের পেতেই সুললিত ভঙ্গিতে বিশাল কর্ষিকা আন্দোলন করে অতি দ্রুত অনেকটা উপরে উঠে গেল দানব। বাহু ঝরিয়ে দাঁড়ালো যানের পথ আটকে। মাথা ঠান্ডা রেখে পিটার বললেন, ও আক্রমণের জন্য তৈরি হচ্ছে। গতিতে ওকে হারাতে পারবেন না, বরং যান নিয়ে চলুন মারিয়ানা প্লেটের দিকেই। ওখানে কোনো ছোট গুহায় লুকোতে পারলে। ভাগ্য সুপ্রসন্ন অভিযাত্রীদের। পাথর দেওয়ালের গায়ে অদূরেই একটা সংকীর্ণ গুহামুখ। কর্নেল স্ট্রয়ের দক্ষ পরিচালনায় দ্রুত তার অনেকটা ভেতরে ঢুকে পড়ল ডিএসভি। পেছন পেছন ধেয়ে এসে বাইরের দেওয়ালে আছড়ে পড়ল ক্র্যাকেন। নিষ্ফল আক্রোশে বারংবার তার বিপুল বাহু গুহার সংকীর্ণ পরিসরে ঢুকিয়ে শিকারের নাগাল পাওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগল। কর্নেল চেষ্টা করছিলেন লেফটেন্যান্ট উইলিয়ামসকে পরিস্থিতি জানানোর। শেষমেশ তিনি আতঙ্কিত গলায় বললেন, রেডিও সংযোগ বিচ্ছিন্ন, এখন উপায়?
এই ফাঁদে আটকে থেকে যদি অক্সিজেন ফুরিয়ে যায়? জবাব না দিয়ে প্রফেসর অঙ্গুলি নির্দেশ করলেন মনিটরের দিকে। সার্চ লাইটের আলোয় সেখানে তখন ভীতিপ্রদ দৃশ্য। যে কোনো অক্টোপাসের মুখের ছিদ্র থাকে তার বাহুগুলির ঠিক মাঝখানে। গুহার ভেতরে কর্ষিকা ঢোকাতে না পেরে ক্র্যাকেন তার সেই চঞ্চু সমন্বিত করাল মুখগহ্বর স্থাপন করেছে গুহার প্রবেশপথে। তীব্র শোষণের মাধ্যমে বার করে আনতে চাইছে শিকারকে। রুদ্ধশ্বাসে পিটার বললেন, এই সুযোগ ক্র্যাকেনের দেহের ভেতরের নরম অংশে পৌঁছানোর একটাই পথ, এই খাদ্যনালীর পেছনেই ওর মস্তিষ্ক। চালান টর্পেডো। গানের সেই মুখগহ্বর লক্ষ্য করে অবশিষ্ট টর্পেডো নিক্ষেপ করতেই প্রবল আলোড়ন উঠল গুহার বাইরের জলে। সেই অভিঘাতে গুহার পাথুরে দেওয়ালে ধাক্কা খেল ডিএসভি। অনেক কষ্টে সামলালো নাবিকরা। তারপরে হঠাৎ করেই যেন শান্ত হয়ে গেল সবকিছু। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সন্তর্পণে গুহার বাইরে বেরিয়ে এলো জলযান। সার্চ লাইটের আলোয় অভিযাত্রীদের চোখে ধরা দিল এক বিচিত্র দৃশ্য। সমুদ্রতলের জমিতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে ক্র্যাকেনের সুবিশাল নিষ্প্রাণ দেহ। অন্তিম আক্ষেপে তখনও কেঁপে কেঁপে উঠছে দু একটা কর্ষিকার অগ্রভাগ। সময় নেই। পিটার ওয়েস্টের নির্দেশে ডিএসভির রোবোটিক আর্মের সাহায্যে সেই বিপুল বপুর কিছু কিছু জায়গা থেকে দ্রুত নমুনা সংগ্রহ করা হলো। তারপর ওপরে ওঠার পালা। ওই দেহাংশের অ্যানাটমি দেখে এবং মাইক্রোস্কোপে পরীক্ষা করে আমি নিশ্চিত, আমার ধারণাই ঠিক। ক্র্যাকেন আসলে ছোট্ট ডাম্বো অক্টোপাসেরই সুবৃহৎ সংস্করণ। অকল্পনীয় হারে কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা মাত্রা ছাড়া, ফলে অতিকায় হয়ে উঠেছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। বিজ্ঞানীর আমন্ত্রণে তার বাড়িতে এসেছে অর্পণ। দুদিন আগেই ক্র্যাকেন সংক্রান্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন পিটার। সরকারি পরিভাষায় সেই তথ্য ক্লাসিফাইড, গোপনীয়। তবে অর্পণকে জানাতে তার দ্বিধা নেই। কিন্তু এই ডাম্বো অক্টোপাসের কোষের এত বাড়বৃদ্ধির কারণ? আমার ধারণা রেডিয়েশন। অনেক সময় রেডিয়েশনের প্রভাবে কোষ বিভাজন বেড়ে গিয়ে ক্যান্সারাস টিউমারের সৃষ্টি হয় না, ঠিক সেই রকম। রেডিয়েশন? কিন্তু প্রশান্ত মহাসাগরের অতলে রেডিয়েশন আসবে কোত্থেকে? 1972 সালে একটা পরিকল্পনা হয়েছিল, মারিয়ানা ট্রেঞ্চে রেডিও অ্যাক্টিভ বর্জ্য ফেলা হবে। প্যাসিফিক প্লেট সাবডাকশনের ফলে মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, তাই তার সাথেই পৃথিবীর গভীর স্তর বা ম্যান্টালে ঢুকে নিষ্ক্রিয় হয়ে পড়বে এইসব বর্জ্য। কিন্তু পরিবেশবিদরা ভয় পান, এতে সমুদ্র দূষণ হবে। তাদের আপত্তিতে প্রকল্পটা ধামাচাপা পড়ে যায়। তাহলে স্থির দৃষ্টিতে অর্পণের দিকে চেয়ে প্রফেসর বললেন, আমার ধারণা মার্কিন সরকার তার পরিকল্পনা থেকে সরেনি। ক্ষেপে ক্ষেপে তেজস্ক্রিয় বর্জ্য ফেলেছে মারিয়ানা ট্রেঞ্চে, যদিও এ ব্যাপারটা কোনোদিনই প্রমাণ করা যাবে না। অর্পণ একটু অন্যমনস্ক হয়ে পড়ল। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই বিতর্ক চলবেই। কিন্তু মানুষের আহাম্মকি যে এরকম ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের জন্ম দেবে, এ ছিল তার ধারণার বাইরে। ক্র্যাকেনের বিভীষিকা অতীত, কিন্তু কে বলতে পারে পৃথিবীর কোনো দুর্গম কোণে এই মুহূর্তে বেড়ে উঠছে না নতুন কোনো ভয়ঙ্কর, তৈরি হচ্ছে না মানব সভ্যতার ওপর মারণাঘাত হানতে। শুনছিলেন
ডক্টর ঐশিক মজুমদারের কলমে অতলের আতঙ্ক। গল্প পাঠে সুপ্রতিম এবং অন্যান্য চরিত্রে শুভপ্রিয়, অর্ণব, সৌম্যজিৎ, দেবাশিস, ইন্দ্রনীল, শাশ্বত ও পর্ব পরিচালকের ভূমিকায় আমি অভিষেক। সাউন্ডে অর্ণব এবং পোস্টার ডিজাইনে শুভপ্রিয়।